আসসালামু আলাইকুম। নুসরাতের নাসিব ব্লগস থেকে আমি নাসিফ চলে আসলাম আবার আমাদের নুসরাতের নাসিব পেজে। তো আপনাদের সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি যারা অলরেডি আমাদের পেজটাকে লাইক দিয়েছেন, সাবস্ক্রাইব করেছেন এবং শেয়ার করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো আমাদের পেজে সাবস্ক্রাইব করেননি তারা কাইন্ডলি আমাদের পেজটাকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক দিবেন। তো লাস্ট পর্বে আমরা দেখিয়েছিলাম যে আমরা কিভাবে মন্ট্রিয়াল থেকে অটোয়াতে চলে আসলাম। তো আজকে আমরা অলরেডি অটোয়াতে চলে এসেছি। এটা হচ্ছে আমরা অটোয়াতে যে এয়ারবিএনবিটা ভাড়া নিয়েছিলাম সেই এয়ারবিএনবির কিছু ছবি। তো এটা আমাদের এয়ারবিএনবির সামনের ভিউটা ছিল, যেটা দেখতে আসলেই খুব সুন্দর ছিল। তো এখানে আমরা এসেছি হচ্ছে গিয়ে মে মাসে। আমাদের আর অটোয়াতে থাকবো আমরা 3 দিন টোটাল। অটোয়াতে 3 দিন থেকে আমরা চলে যাব টরন্টো সিটিতে। তো অটোয়া শহরটাও দেখতে খুব সুন্দর। আসলে কানাডার প্রত্যেকটা শহরই খুব সুন্দর, এক একটা সৌন্দর্য এক এক রকম। তো এখানে এসে প্রথমেই আমরা চলে গিয়েছিলাম হচ্ছে গিয়ে একটা গ্রোসারি শপে, ফুড ভ্যালি। তো কারণ আমরা যখন আসি তখন অলমোস্ট প্রায় দুপুর হয়ে যায়। তো প্রিয়াম আর আমার অলরেডি লাঞ্চ করার সময় হয়ে গেছিল। তো চিন্তা করছিলাম যে কি খাওয়া যায়। তো তখন প্রিয়ামকে বললাম যে প্রিয়াম, চলো আমরা একটা গ্রোসারি শপে যাই, গ্রোসারি শপে গিয়ে দুপুরের জন্য খাবার নিয়ে আসি, বা খাবার নিয়ে এসে দেখি। যেহেতু এটা এয়ারবিএনবি, এখানে আমাদের রুম ছিল, রুমের মধ্যে আমাদের কিচেন ছিল। তো গিয়েছিলাম, আসলে অনেকদিন ধরে গরুর মাংস খাওয়া হয় না, তো সেটার উদ্দেশ্যে। বাট পরে গিয়ে দেখলাম যে আসলে এত ভেজাল যে, তো চিন্তা করছিলাম যে গরুর মাংস দিয়ে ভাত খাবো, এই কারণে আসলে গিয়েছিলাম হচ্ছে এই গ্রোসারি শপটায়। বাট পরবর্তীতে গিয়ে দেখলাম যে আসলে বাইরে ঘুরতে এসে শুধু খাবার নিয়ে যদি থাকতে হয় তো অনেক অনেক টাইম লেগে যাবে। তো পরবর্তী কিছু প্ল্যান আমরা চেঞ্জ করি। তো আমরা যে এয়ারবিএনবিটায় ছিলাম এখানে আমাদের 3 রাতের ভাড়া পড়েছিল আর কি। আমরা রেন্ট নিয়েছিলাম হচ্ছে পার নাইট 9,000 সামথিং করে। তো আমাদের 3 রাতের জন্য 27,000 টাকার মতো লেগেছিল অটোয়াতে। এটা একটা এয়ারবিএনবি ছিল, আমরা বেসমেন্টে রুম নিয়েছিলাম। এখানে আসলে এয়ারবিএনবি গুলো হচ্ছে গিয়ে আপনার উপরে 3-4টা রুম থাকে, নিচেও 3-4টা রুম থাকে। তো তারা বিভিন্ন এক একটা রুম আসলে সাবলেট হিসেবে আসলে ভাড়া দেয় 3 দিনের জন্য, যে যার যে কদিনের জন্য লাগে। তো এটা আমরা একটা আসলে চাইনিজদের বাসায় ছিলাম। তো খারাপ লাগেনি। তো আমরা এখন সেই গ্রোসারি শপে এসে আসলে বিভিন্ন জিনিস দেখছিলাম। আসলে ওদের গ্রোসারি শপ গুলোতে সব আইটেম একসাথে, সব আইটেম, ফুডের সব আইটেম এখানে, কেক থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায়, যা দেখতে খুব ভালোই লাগে। প্রিয়াম আর আমি তখন টুকটাক ফুড ভ্যালি থেকে কিছু গ্রোসারি শপ বলতে আমরা আসলে বাসার জন্য কিছু নিয়ে নেই, আবার নিজেদের খাওয়ার জন্য। তো এখানে আমরা পরে পেয়ে যাই হচ্ছে গিয়ে হোল চিকেন, একটা হোল চিকেন বারবিকিউ করা ছিল। হোল চিকেন বারবিকিউটা এটা আসলে আমাদের ডিনারের জন্য। আর পরোটা নিয়ে নিই, ফ্রোজেন পরোটাটা আমরা এসে রুমে ভেজে নিই। তো আমরা অনেকদিন ধরে কেক খাওয়া হচ্ছিল না, প্রিয়াম কেক খেতে যাচ্ছিল। তো এখানে একটা হোল কেকও পেয়ে গেলাম, তো পরে হোল কেকও নিয়ে আসছি। তো দিন অলরেডি রাত হয়ে যায়, তো আমরা রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি, কারণ পরের দিন আমরা সকাল সকাল উঠবো। সকাল সকাল উঠে আসলে কিছু স্পট ঘুরবো অটোয়া শহরের, যেটা আমার আগে থেকেই প্ল্যান ছিল। তো আমরা সকালে কয়টার দিকে 10টার মধ্যে উঠে বের হয়ে যাই। আসলে এদিন আমি একটা অনেক বড় ভুল করে ফেলি। আমি প্রতিদিনই আসলে ওয়েদারটা দেখে ওইভাবে ড্রেস আপ করে বেরোই, বাট আসলে এই দিন সকালে আমি আর ড্রেস আপ দেখিনি, ওয়েদারটা দেখিনি। তো যার কারণে মনে করেছিলাম ঠান্ডা, আসলে বেসমেন্টের রুম গুলোতে একটু ঠান্ডা বেশি থাকে, তো আমি বাইরের ওয়েদারও ঠান্ডা মনে করে বের হয়ে যাই। বাট রাস্তায় যখন যাই তখন দেখি আসলে অনেক গরম, ওই দিনটা অনেক গরম ছিল। তো এই জ্যাকেটটা পরে আমার কতক্ষণ পরে আসলে, এটা হচ্ছে ঠান্ডার জ্যাকেট, আসলে ঠান্ডার মধ্যে এই গরমের মধ্যেই ঠান্ডা জ্যাকেট পরে ঘোরাটা ওই দিন আমার খুবই পেইনফুল লাগছে, যেটা আসলে বলে বোঝানোর কিছুই নেই। তো আমি গুগলে সার্চ দিয়ে দেখলাম যে আমাদের এখান থেকে প্রায় 15-20 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে একটা পার্ক আছে। তো প্রিয়ামকে বললাম, নুসরাতকে বললাম চলো আমরা আজকে এই পার্কটায় যাই। এই পার্কের আশপাশ দিয়ে আরো অনেকগুলো টুরিস্ট স্পট ছিল আর কি, ফটো তোলার মতো বা সুন্দর।
তো হাঁটতে হাঁটতে প্রায় 15-20 মিনিটের জন্য সকালে নাস্তাও করা হয়নি, সকালে ব্রেকফাস্ট করে বের হইনি, যেহেতু না সকালে ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম, কারণ আগের দিন যে হোল চিকেনটা নিয়েছিলাম সেটা আমরা দুজন খেয়ে শেষ করতে পারিনি, ওটা ফ্রিজে রেখে দিয়েছিলাম এবং পরের দিন সেটা আমরা আবার গরম করে ওভেনে গরম করে পরোটা ভেজে সকালে নাস্তা করে বের হই। তো এখান দিয়ে হাঁটতে হাঁটতে অটোয়া শহরটা মনিজ বিচ পার্ক যেটাকে বলে ওইখানে যাওয়ার চিন্তা ভাবনা করছিলাম। তো যাওয়ার পথে অনেক গুলো ছবি তোলা সুন্দর সুন্দর প্লেস পিয়ামের চোখে পড়ে, নুসরাতের চোখে পড়ে। তো বিভিন্ন জায়গায় আমরা ওয়েট করছিলাম, ছবি তুলছিলাম। আর অনেকক্ষণ পার হওয়ার পর টিম হর্সন চোখে পড়ে। তো প্রিয়াম বললো যে চলো, যেহেতু অলমোস্ট প্রায় 1টা-2টা বেজে গেছে, হালকা পাতলা কিছু খেয়ে নেই। তখন একটা পিৎজা নিলাম আর আমি কফি নিয়ে নিলাম। তো এখানে পিৎজার দাম হচ্ছে গিয়ে আপনার $5 আর ট্যাক্স সহ হয়তো বা $7 মতো আসে। এখানে একটা সবচেয়ে অবাক করা জিনিস, এই যে রোডটা আপনারা দেখছেন, এই রোডটা আসলে পুরাটাই সরে যায়, মাঝখানে একটা ক্যানেলের মতো আছে। তো যখন হয়তো এখান দিয়ে কোনো শিপ বা কোনো কিছু যায়, বা শিপ বলতে কি ছোট ছোট নৌকার মতো বা যেগুলো আসলে ব্রিজে লেগে যেতে পারে, ওইরকম কোনো কিছু হলে এই রোডটা মুভ হয়, যেটা আসলে আমার লাইফে ফার্স্ট দেখা, যে কোনো রাস্তা পুরোপুরি ঘুরছে। এই দেখেন, এটা আস্তে আস্তে কিন্তু রাস্তাটা ঘুরছে আর কি, মুভ হয়ে যাচ্ছে, মুভ হয়ে নিচ দিয়ে কিছু পাস হওয়ার ওগুলো পাস হচ্ছে। তো এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, আসলে জিনিসটা দেখতে ভালোই লাগছিল। তো আসলে অনেক সময় লেগে যায়, পরে চিন্তা করলাম সাইড দিয়ে হেঁটে যাওয়ার মতো আবার একটা রাস্তা আছে, তো ওইখানে চলে যাই। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে মনিজ বিচ পার্ক, যেটা অটোয়া শহরে। আমাদের বাসা থেকে 20 থেকে 25 মিনিট ওয়াকিং ডিস্টেন্স লেগেছিল, যেটা আসলে আমি গাড়িতেও যেতে পারতাম, বাট আসলে আমি আগেই বলেছি যে একটা বাইরে যখন সুন্দর একটা দেশে যাওয়া হয়, তখন আসলে আমি হেঁটে এক্সপ্লোর করতে বা বাইক দিয়ে এক্সপ্লোর করতে আমি খুব পছন্দ করি, কারণ হেঁটে গেলে অনেক কিছু দেখা যায়, অনেক কিছু জানা যায়, অনেক কিছু চোখে পড়ে। বাট আসলে যখন আপনি গাড়ি নিয়ে মুভ করবেন, তখন আসলে সব জায়গায় থামানো যায় না, সব জায়গায় রাখা যায় না, এগুলো বিভিন্ন রুলস, কারণ যে কোনো জায়গায় পার্কিং করা যায় না। আর যেহেতু আমরা এবার হেঁটে এক্সপ্লোর করতেছিলাম, তো আমি এখানে আমরা হেঁটে হেঁটেই যাচ্ছিলাম, এবং রাস্তায় এই যে দেখেন, রাস্তাটা এখন আবার জয়েন হয়ে যাচ্ছে, গাড়িগুলো এতক্ষণ স্টপ ছিল, এখন এটা আবার সোজা হয়ে যাচ্ছে আর কি, রাস্তাটা জয়েন হয়ে যাচ্ছে। তো জিনিসটা খুব অদ্ভুত লাগলো আমার কাছে, এবং দেখতে ভালোই লেগেছিল যে জিনিসটা নিউ একটা জিনিস দেখলাম, যে কোনো রাস্তার মাঝখানে রাস্তা সেটা মুভ হয়। তো এখানে অনেকগুলো ব্রিজ আছে, অনেক কিছুই আছে, যেগুলো হচ্ছে কি আপনার বড় বড় শিপ গেলে ওদের রাস্তাগুলো ওপেন হয়ে যায় বা উপরের দিকে উঠে যায়, শিপ যায়, শিপ চলে যাওয়ার পরে আবার রাস্তাটা ক্লোজ হয়, রাস্তাটা আর কি আবার রেডি হয়। তো এগুলো আসলে সবই ওদের সিস্টেমেটিকলি ওয়ে। তো আমরা হাঁটতে হাঁটতে অলমোস্ট চলে এসেছিলাম মনিজ বিচ পার্ক। এই পার্কটা অনেক বড় ছিল, আসলে অত ওইভাবে হাঁটা হয়নি, কারণ পুরাটা আসলে এক্সপ্লোর করা হয়নি, বাট আমরা হাঁটছিলাম এই লেকটার মধ্যে। এটা একটা লেক, যে লেকটার মধ্যে আমরা দেখলাম যে এখানে অনেকেই কি বলে আর কি, বোট নিয়ে তারা বোট চালাচ্ছে, ঘুরছে বিভিন্ন, আসলে ওদের সব পার্কেই সবাই দেখা গেছে বিকেল হলে বা 4টা-5টা বেজে গেলে ওরা সবাই সবাই ডগ নিয়ে ওরা চলে আসে হাঁটার জন্য। তো ভিউ গুলো ভালোই লাগছিল, আসলে সুন্দর দিনগুলো খুব তাড়াতাড়ি চলে যায়। তো এটা একটা যে পার্কটা, এখানে আমরা ছবি তুললাম, কিছু ফটো সেশন করে নিলাম, প্রিয়ামও নুসরাতও কিছু ছবি তুললো। আর ওদের ওয়েদার গুলো আসলেই খুব সুন্দর, যেটা আসলেই বলার বাইরে, এবং দেখতেও খুব ভালো লাগে। তো মনিজ বিচ পার্কে নিয়ে এর আগেও আমি একটা ভিডিও দিয়েছিলাম, এটা আমি মনিজ বিচ পার্কেই করেছিলাম, আসলে এই পার্কেই আমাদের করা হয়। তো কানাডা সম্পর্কে আসলে বলে শেষ করার মতো তেমন কিছুই বলে শেষ করতে আমি পারবো না, কারণ এটা অনেক সুন্দর এবং অনেক বিউটিফুল একটা কান্ট্রি। এখানে লাইফ স্টাইল, এখানে মানুষের সবকিছুই খুব ভালো।
এরা খুব সোবার এবং ওদের ব্যবহার খুবই সুন্দর। তো এখান দিয়ে আমরা ঘুরতে ঘুরতে চলে হাঁটতে হাঁটতে এই পার্কের এই সাইডটা থেকে এখন আরেকটা সাইডে যাচ্ছি। পার্কটা অনেক বড় ছিল। তো মাঝখানে আমরা হেঁটে হেঁটে বিভিন্ন জায়গা দেখলাম। আসলে সবকিছু তো আসলে ফুটিয়ে তোলা যায় না। এটা একটা বাচ্চাদের প্লে গ্রাউন্ডের মতো ছিল, যেখানে বাচ্চারা আসলে খেলাধুলা করে। তো সাইডে এত সুন্দর একটা নদীর পাশে বাচ্চাদের খেলার একটা সুন্দর প্লেস, এটা দেখতেও ভালোই লাগে। আসলে এখানে বড়রাও এনজয় যেরকম করতে পারে, বাচ্চারাও ঠিক ওরকম ভাবেই এনজয় করতে পারে। তো এখানে এসে কতক্ষণ প্রিয়াম নুসরাত আর আমিও বাচ্চা হয়ে গিয়েছিলাম প্লে জোন গুলো দেখে, যেটা ভালোই লাগছিল। বিভিন্ন অ্যাক্টিভিটি গুলো, যেমন এইগুলো আসলে আয়ানের অ্যাক্টিভিটি, ও আয়ান আরিয়ানা এই অ্যাক্টিভিটি গুলো খুব পছন্দ করে। বাট ওইখানে আসলে ওদের খুব মিস করছিলাম, ওরা ছিল না। তো এখানে আমি নিচেই চেষ্টা করছিলাম যে এই উপরে ওঠার জন্য। তো পিয়াম সাইড থেকে, নুসরাত আমাকে সাইড থেকে বলছিল যে দেখা যাতে না পাই ওইভাবে ই করতে। তো এক সাইড দিয়ে দেখলাম যে না, এখান দিয়ে আসলে ওঠার মতো ওয়ে নেই। তখন আবার ওয়ে চেঞ্জ করে নিচে নেমে অন্য সাইড দিয়ে আবার ওঠার চেষ্টা করলাম। তো কারণ আসলে শরীর এখন আগের মতো আর ছোট নেই, চাইলেও অনেক কিছু আসলে করতে পারি না। বাট তারপর ইচ্ছা ছিল যে না, এটার উপরে উঠবো, দেখবো, আসলে ওঠার ট্রাই করব। তো যেই কথা সেই কাজ, যেহেতু মনে মনে একবার ভেবেছি যে উপরে উঠবো, তো তো ঠিকই উঠার চেষ্টা করলাম এবং আলহামদুলিল্লাহ আমি সফলও হলাম। তো আলহামদুলিল্লাহ আমি শেষ পর্যন্ত উপরে উঠতে পারি এবং উপরে উঠে এই সাইড দিয়ে আর নামবো না চিন্তা করলাম, তো অন্য সাইড দিয়ে নামার চিন্তা ভাবনা করলাম। তো এই পার্কটা আপনারা ঘুরে আসতে পারেন। আসলে যদি অটোয়া শহরে আপনারা ঘুরতে যান তাহলে এই পার্কটায় যেতে পারেন। এই পার্কটা বেবিদের নিয়ে গেল, আপনাদের সুন্দর টাইম স্পেন্ড হবে। এখানে খাবার দাবার নিয়ে সুন্দর, পাশে পার্কের পাশে সুন্দর গাছের ছায়া আছে, যেখানে বসে আপনারা খাবার দাবার কি লাঞ্চ করতে পারেন। লাঞ্চ করে বেবিরা এখানে এনজয় করতে পারে। সাইডে কিছু বোট হাউস আছে, যেগুলোতে সুন্দরভাবে ঘোরা যায়। তারপর ছোট ছোট নৌকা আছে, যে নৌকাগুলোতে ঘুরে আপনারা এক্সপ্লোর করতে পারেন। তো এখানে পিয়ামন নুসরাতও ট্রাই করছিল উপরে উঠে, সেও এই ঘরটার উপরে উঠে কিছু ছবি তুলে, এবং ও খুব এনজয় করতেছিল। ও ভয় পাচ্ছিল যে উপরে উঠে এই করতে পারবে কিনা। তো আমি বললাম যে ট্রাই করো, ট্রাই করতে সমস্যা কোথায়। তো আসলে এখানে বাচ্চাদের অ্যাক্টিভিটি গুলো জায়গাগুলোতে আসে আমরাও অনেক সময় বাচ্চা হয়ে যাই। তো এটা খুব সুন্দর একটা পার্ক। আপনারা যদি কখনো এই জায়গায় আসেন তাহলে ঘুরে আসতে পারেন। এটা আপনারা গুগলে আসলে মনিজ বিচ পার্ক দিয়ে সার্চ দিলেই আপনারা পেয়ে যাবেন লোকেশন। তো ওইভাবেই আসলে আমি এখান থেকে আগেই বলেছি যে আমি বাংলাদেশ থেকে তেমন কোনো ওরকম ইনফরমেশন পাইনি কানাডার ব্লগগুলো নিয়ে। আসলে সবাই হচ্ছে গিয়ে লাইফ স্টাইল দেখায় যে কানাডায় খরচ কত, চলার জন্য কিরকম খরচ লাগে। বাট আসলে যারা টুরিস্ট, যারা ঘুরতে যাবে, তারা আসলে কোন কোন প্লেসে ঘুরতে যাবে এরকম কোনো ব্লগ আমি পাইনি। আমি অনেস্টলি বলছি, আমি কোনো ব্লগ ওরকম পাইনি। তো যার কারণে আসলে এবার আমার ইচ্ছা হয়েছিল যে হ্যাঁ, আমি কানাডায় গিয়ে এবার ব্লগ করব এবং এই ব্লগগুলো আমি আমাদের ভিউয়ার্সদের জন্য তুলে ধরবো, যে আসলে মানুষ যারা ঘুরতে যায়, রিয়েল যারা ঘুরতে যায়, তারা আসলে কোথায় ঘুরবে, এই ঘোরার স্পট গুলো। তো আমি চেষ্টা করেছি আমার নিজের মতো করে, আমি গুগলে দেখে বিভিন্ন যতটুকু জায়গাগুলো গিয়েছি সেই জায়গাগুলো আপনাদের দেখানোর জন্য, এবং সেই জায়গাগুলো আমি আপনাদের কাছে উপস্থাপন করছি। তো এখান থেকে মনিজ বিচ পার্কের ঠিক অপোজিট সাইডে একটা ফলস, এই ফলসটার নাম আসলে এখন আমার মনে নাই। বাট যখন আমি ওইখানে দাঁড়িয়ে আবার গুগলে সার্চ দিলাম যে নেক্সট কোথায় আমি ঘুরতে যেতে আগে কোথায় আমি যেতে পারি, তখন এই ফলসটার নাম উঠেছিল। তো চিন্তা করলাম যে ঠিক আছে এই ফলসটায় যাই। তো এই ফলসটায় যখন যাচ্ছিলাম তখন এই কিছু ছেলেদের সাথে দেখা হয়, যারা এই এটাকে কি বলে, এটা আসলে আমরা এগুলো টিভিতেই দেখি, যে যে বিভিন্ন উপর ফলসের থেকে নৌকা নিয়ে নিচে নামে তারা যে ড্রাইভ গুলো করে। তো এখানে দেখলাম যে ওরাও এখানে ওরকম ওই নৌকাগুলো নিয়ে ওরা আসছে। তো তখন চিন্তা করলাম যে দেখি ওরা কি করে। তো আমরা এই সাইডে হেঁটে চলে আসলাম, আর ওরা ওইখান দিয়ে ঠিক ওই জায়গাটা দিয়ে, ওখানে একটা রেলিং এর মতো ছিল, ওই রেলিংটা ওরা ক্রস করে ওইখান দিয়ে জঙ্গলের মতো আর কি, গাছ এগুলো দিয়ে ওরা নামে।
বোট গুলো সাথে নিয়ে। তো নুসরাত আমি বললাম যে চলো দেখি ওরা কি করে, ওরা বোধহয় এই নদীটা দিয়ে ওরা হয়তোবা বোট রাইড করবে। তো প্রথমে বুঝতে পারছিলাম না, আমি মনে করছিলাম যে বোট রাইড করবে, বাট এগুলো আসলে ওরা যে এই সমস্ত অ্যাক্টিভিটি গুলো করে, তো পরে বুঝলাম যে আসলে ওরা রাফটিং করছে, বোট রাফটিং যেটাকে বলে। তো এই যে দেখেন ওরা কি সুন্দর উপর থেকে কন্ট্রোল করে ওরা বোট রাফটিং করে ওরা নামছে। তো এখান দিয়ে ওরা আসছে, তো আমরা দূর থেকে সেটা আবার শুট করলাম যে আপনাদের দেখানোর জন্য। দেখতে খুব ভালো লাগছিল এবং ভয়ও করছিল যে আসলে ওদের কত সাহস, ওরা কিভাবে কিভাবে করে, যে এখানে যে কোনো জিনিসে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকে। তো এখানে আরেকটা জিনিস আমাদের চোখে পড়লো যে অনেকেই তাদের লাভ সিম্বল, লাভ দিয়ে এখানে যে আমাদের ইটা ছিল, ফলসটা ছিল, তার পাশে ওরা তালা তালা লেগে রাখছে। হয়তো বা দেখা গেছে কেউ ওরা ওদের লাভ সাইন বা ওদের এটাকে ওরা হয়তো বিভিন্ন ভাবে এটা মানে, যেটা আমরা যেগুলো জিনিসগুলো আমরা মুভিতে দেখি। তো অলরেডি লাঞ্চের সময় হয়ে গেছিল, তখন আমরা পরে লাস্টে লাঞ্চ করতে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে ঢুকে যাই। তো এখানে গিয়ে ল্যাম্ব বিরিয়ানি অর্ডার করি। তো ল্যাম্ব বিরিয়ানিটার কোয়ান্টিটি ভালোই ছিল, যেটা তো ল্যাম্ব বিরিয়ানিটা কোয়ান্টিটি ভালোই ছিল। ল্যাম্ব বিরিয়ানির প্রাইস ছিল হচ্ছে গিয়ে $16, যেটার সাথে ট্যাক্স অ্যাড হয় আরো $2 মতো, টোটাল প্রায় $18। আর আমরা একটা দুইটা ড্রিঙ্কস নেই সাথে। তো ড্রিঙ্কস এখানে $3 করে, তো অলমোস্ট প্রায় 18-20-23 ডলারের মতো আমাদের লাঞ্চ হয়ে যায় দুইজনের। লাঞ্চ বলতে কি আসলে এই টাইমটা অলরেডি সন্ধ্যা 6টার মতো হয়ে গেছিল। তো অলরেডি সন্ধ্যা 6টা না, বিকেল 6টা বাজে। তো হাঁটতে হাঁটতে আমরা আবার আমাদের রুমের দিকে যাচ্ছিলাম, কারণ অনেক ঘোরাঘুরি, পার্কটাই ঘুরে আসলে আমরা টাইম শেষ করতে পারিনি। তো আবার একটা সামনে যাওয়ার পথে তো একটা টিপিটি, যেগুলো আসলে আমরা বাবল টি বলে থাকি, তো বাবল টির একটা দোকান দেখলাম। তো প্রিয়াম বললো, নুসরাত বললো যে চলো এখানে ট্রাই করি। তো দেখলাম যে হ্যাঁ ভালোই, দোকানটা খুব, রেস্টুরেন্টটা খুব সুন্দরভাবে ডেকোরেশন করা, যেটা আসলেই ভাল লাগছিল এবং খুব ফটোজেনিক। এখানে অনেক সুন্দর সুন্দর ফটো তোলার মতো আসলে প্লেস ছিল। তো নুসরাত প্রথমে আসলে ছবি তোলার উদ্দেশ্যেই এই রেস্টুরেন্টে ঢুকে, বাট পরে যখন দেখলাম যে বাবল টি আছে, বিভিন্ন আছে, তো এই বাবল টিটা এটা হচ্ছে গিয়ে ক্যারামেল বাবল, মিল্ক বাবল, যেটা ওইটা আমরা একটা অর্ডার দিয়েছিলাম, যেটা প্রাইস পড়েছিল $10। হ্যাঁ, ট্যাক্স সহ $10 ছিল, বাংলা টাকায় অলমোস্ট 1000 টাকার মতো। বাট আসলে এটা এত মজা ছিল যে নুসরাত আর আমি এটা প্রথম দিন খেয়ে আসলে এটা ফ্যান হয়ে যাই, যে এত মজা। এবং আমরা এটা আসলে অটোতে যে 2-3 দিন ছিলাম প্রতিদিনই খেয়েছি। তো হেঁটে হেঁটে আবার রুমের দিকে রওনা দিয়ে দিলাম, এখানে কিছু ছবি টবি তুলে। তো এটা হচ্ছে গিয়ে আপনার আমাদের অটোয়াতে যেই জায়গায় আমাদের বাসা, সেই বাসারই আমরা আসলে একটা কি বলে ওদের আসলে রেসিডেন্সিয়াল এরিয়ার মতো যে জায়গাটায় আমরা ছিলাম। তো ওইখানে আমরা অলরেডি করলাম, বাসায় পরে রুমে চলে যাই। তো এটা হচ্ছে গিয়ে ওই দিন রুমে গিয়ে রাতে খাওয়া দাওয়া করে দেন আমরা শুয়ে পড়ি। এটা হচ্ছে পরের দিন আমরা আবার উঠে সকালবেলা, আসলে এই দিন ছিল শুক্রবার, জুমার দিন ছিল। তো আমি জুমার নামাজ পড়লাম। আমার বাড়ির পাশেই ছিল একটা ইসলামিক সেন্টার, অটোয়া ইসলামিক সেন্টার, যেখানে আমি সকালে উঠে 10টা-11টার দিকে উঠে ফ্রেশ হয়ে আলহামদুলিল্লাহ জুম্মার নামাজটা আদায় করে নেই। তো পরে আমরা ফ্রাইডেতে ওই দিন আমরা বের হলাম। আজকে যাব হচ্ছে গিয়ে আমরা অটোয়া সাইন যে লেখাটা যে জায়গাটায়, ওই জায়গাটায়। তো ওইখানে যাওয়ার আগে নুসরাত আবার একটা বাবল টি, ক্যারামেল টি, যেটা খাওয়ার জন্য আমরা আবার চলে আসলাম ওই দোকানটায়। তো যাওয়ার পথেই পড়ছিল। তো এইখান থেকে আমরা আবার সেই বাবল টি নিয়ে আমরা আমাদের গাড়িতে উঠে গেলাম। তো আমি উবার কল করলাম। তো অটোয়া সাইন লেখা যে এই জায়গাটায়, সেই অটোয়া সাইন লেখা জায়গাটায় আমরা যাব আজকে, যেখানে অনেকগুলো স্পট ছিল দেখার মতো। এই সেই অটোয়া সাইন লেখা, অটোয়া সাইন বাই ওয়ার্ড মার্কেট, এটা হচ্ছে একটা মার্কেট এরিয়ার পাশেই পড়েছে, বাই ওয়ার্ড মার্কেট অটোয়া।
অটোয়া সাইন, এটা আপনারা যখন কানাডাতে যাবেন ওই অটোয়া সাইন লিখে বাই ওয়ার্ড মার্কেট দিয়ে সার্চ দিলে গুগলে আপনার হ্যাঁ গুগল ম্যাপে দিলে আপনারা পেয়ে যাবেন। তো এটা অনেক বিশাল বড় একটা এরিয়া নিয়ে করা, এটা 4 সাইডে স্ট্রিট মার্কেট যেটাকে আমরা বলি, বিভিন্ন স্ট্রিটের মধ্যে তারা আসলে কন্টেইনারের ভিতরে দোকানগুলো বানিয়েছে, কন্টেইনার দিয়ে, তারপর হচ্ছে তাঁবুর মতো করে। তো অনেক সুন্দর সুন্দর অনেক সুভিনিয়ার আইটেম যেগুলো এখানে তারা রাস্তার পাশে বিক্রি করছিল। এইখানে কোনো গাড়ি ঘোড়া আসলে ওরকম ভাবে চলাচল খুব কমই করে, বাট রাস্তার ফুটপাতের মধ্যে ওরা সুন্দর একটা ইগুলো করেছে। তো এইখান থেকে আমরা আবার সেই বাই ওয়ার্ড মার্কেটে আমরা অনেকক্ষণ ছিলাম, প্রায় ঘন্টা দুয়েকের মতো পুরা ওয়ার্ড মার্কেটে এইখান দিয়ে সার্চ করে আর কি হাঁটাহাঁটি করি, দেখে নিই। তো আমার ইচ্ছা ছিল যে আসলে কানাডা থেকে সুন্দর, যেহেতু আমি কেস লাভার বা আমি আসলে শু পছন্দ করি, তো নুসরাতেরও খুব পছন্দ, তো জুতার দোকানগুলো দেখলে না ঢুকতাম আসলে কিরকম বা আমার চয়েস যেরকম। তো এটা একটা খুব কালারফুল জুতার দোকানে ঢুকলাম, তো প্রিয়াম বলতেছিল যে এখানকার জুতাগুলো খুব সুন্দর এবং কালারফুল, বাট আসলে এইগুলো না ওদের এখানেই আসলে পরা যায়, ওদের রাস্তাঘাট যেরকম, বাট আসলে আমাদের আর ইচ্ছা হলো না। পরে বের হয়ে গেলাম, বের হয়ে এইখান দিয়ে হাঁটাহাঁটি করতেছিলাম। এইখানে স্ট্রিটে বাচ্চারা, একটা ছেলে গান গাচ্ছিল, গান গেয়ে সে আসলে আর্ন করার চিন্তা আর কি, আর্ন করে তারা গান গেয়ে, তারপর হচ্ছে কি বিভিন্ন মিউজিক মিউজিক প্লে করে, বিভিন্ন মানুষ তাদের বিভিন্ন যেটাকে আমরা বলি আসলে দান করা। ওরা আসলে ডিরেক্টলি ভিক্ষা করে না আমাদের দেশের মতো, ওরা হাত পেতে ভিক্ষা চায় না, বাট ওরা বিভিন্ন অ্যাক্টিভিটি দিয়ে মানুষকে মনোরঞ্জন করে, মানুষকে হ্যাপি করে, দেন হচ্ছে গিয়ে ওরা আসলে টাকা কালেক্ট করে এবং ওদেরকে মানুষ দেয়, কারণ সে একটা পরিশ্রম করছে, সেই পরিশ্রমের বিনিময়ে আসলে তারা এই অর্থগুলো উপার্জন করে। এটাকে আসলে হ্যাঁ হয়তো বা ওদের আর্নিং বা ও একটু ভাবে চিন্তা, ওর যেই দিকটা ওর ভালো, সে ওই জিনিসটা নিয়ে কাজ করে, মানুষকে মনোরঞ্জন করে, হ্যাপি রেখে ও ওইভাবেই করে। তো বাই ওয়ার্ড মার্কেট থেকে আমরা অটোয়া সাইন বাই ওয়ার্ড মার্কেট থেকে আমরা হেঁটে বের হয়ে তো পাশেই আমি গুগল আবার সার্চ দিয়ে দেখলাম যে আশেপাশে আর কি কি আছে। তখন দেখলাম হচ্ছে দ্য ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল, যে প্লেসটা, এটা আমাদের এইখান থেকে হেঁটে যেতে জাস্ট 10 মিনিটসের মতো লাগবে। তো নুসরাতকে বললাম চলো আমরা এখানে যাই। এখানে এই এরিয়াটাই হচ্ছে গিয়ে আরো অনেকগুলো কনফেডারেশন স্কোয়ার যেটাকে বলে, অটোয়ার, যেখানে মেবি এই জায়গাটায় হচ্ছে গিয়ে ওদের স্বাধীনতার কোনো কিছু ছিল। তো আমি ওরকম ভাবে আর করিনি। তো হেঁটে হেঁটে যাওয়ার পথে একটা সুপার শপ বা মার্কেটের মতো দেখলাম। তো নুসরাত বললো যে চলো এখান দিয়ে একটু ঘুরে দেখে যাই। তো আমিও বললাম যে ঠিক আছে, নো প্রবলেম, যেহেতু আমাদের তো পুরোটাই ফ্রি টাইম। তো এই মার্কেটে ঢুকলাম, এই মার্কেটে ঢুকে আমরা একটু জাস্ট ফ্রেশ হয়ে নিলাম। তো এইখানে আবার আমি দেখছিলাম হচ্ছে গিয়ে জুতা, আসলে আমি জুতার জন্যই মেনলি করছিলাম। তো এই মার্কেটটায় ঢুকে আবার প্রিয়ামের আইসক্রিম খেতে মন ছিল, তো বাস্কিন রবিন দেখে আমরা বাস্কিন রবিনে গিয়ে একটা আইসক্রিম নিলাম। তো প্রিয়াম আইসক্রিম খাচ্ছিল। তো এইটাই হচ্ছে গিয়ে সেই বাই ওয়ার্ড মার্কেটটা, যে পুরো এই এরিয়াটা নিয়েই হচ্ছে গিয়ে অটোয়া সাইনের এই চারপাশে এই মার্কেট গুলো দিয়েই ভরা, কারণ এটা একটা টুরিস্ট স্পট, টুরিস্ট প্লেস, অনেক টুরিস্ট এখানে। এটা হচ্ছে গিয়ে একটা অনেক বড় 5 স্টার হোটেল, যেটা হচ্ছে গিয়ে আপনার ন্যাশনাল মেমোরিয়াল ওয়ার সেন্টার যেটাকে বলে, হ্যাঁ ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল সেন্টারটা ঠিক পাশেই হচ্ছে গিয়ে 5 স্টার হোটেলটা। এটা আমরা 5 স্টার হোটেলেও ভিতরে আর যাওয়া হয়নি, বাইরে দিয়ে এটার একটা স্পট দেখলাম, টুরিস্ট প্লেস। আর যেটা এখন দেখাচ্ছেন সেটা হচ্ছে গিয়ে কনফেডারেশন স্কোয়ার। বাইরে ওই কনফেডারেশন স্কোয়ারের এই সাইড থেকে আসলে আমরা একটু ঘুরে দেখে ছবি তুলে নেই, কারণ সময় কভার করবে কিনা, কারণ অলমোস্ট সন্ধ্যা হয়ে যাচ্ছিল। তো এটা হচ্ছে গিয়ে সেই কনফেডারেশন স্কোয়ারের কিছু স্মৃতি বা মূর্তি তারা দিয়ে রেখেছে, যেগুলো মানুষ এসে ছবি তুলে। তো এর পাশে একটা সুন্দর লেক যাচ্ছে,
আর সামনে হচ্ছে গিয়ে দ্য ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল প্লেসটা, যে প্লেসটাতেও আমরা অনেকক্ষণ ছিলাম। তো ওদের টুরিস্ট স্পট গুলো দেখতে খুব সুন্দর, অ্যাট্রাকটিভ। তো আপনারাও যদি কখনো কানাডাতে ভিজিট করেন, অটোয়া শহরটায় ভিজিট করেন, এই প্লেসগুলোতে আপনারা যেতে পারেন এবং প্লেসগুলো দেখতে আসলে এগুলো খুবই সুন্দর। এটা হচ্ছে দ্য ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল, এটা হচ্ছে ওদের সিম্বল। এই সিম্বলটা এখানে টুরিস্টরা আসে ছবি তুলে। তো যেটা বলছিলাম যে হ্যাঁ, এখানে টুরিস্ট স্পটগুলোতে অনেকেই আসে। তো আমরা একদম শেষ সময়ে আসি, তো আমরা এখানে অনেকগুলো ছবি তুলি, প্রিয়া, নুসরাত এবং আমি। তো ভালোই লাগছিল, জায়গাটা খুব হ্যাপেনিং, পিসফুল ছিল। এখানে যেটা বলছিলাম যে আসলে চেষ্টা করেছি যারা কানাডাতে ঘুরতে আসবেন তারা কোন কোন জায়গাগুলোতে আসলে ঘোরার মতো অটোয়া শহরের। আসলে যে আমি কানাডার 5টা শহরে আমি অলরেডি ঘুরেছি। টরন্টোতে, নায়াগ্রা ফলসে, দেন হচ্ছে গিয়ে মন্ট্রিয়াল, কিউবেক, অটোয়া, এই 5টা শহর আমি ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। তো যাওয়ার পথে অলরেডি ডিনারের টাইম হয়ে যায়, তখন রাত অলরেডি 8টা বেজে গিয়েছিল। তো নুসরাত আর আমি ডিনারের জন্য একটা মিশরীয় একটা খাবারের দোকানে ঢুকলাম, কারণ এখানে বার্গার এগুলো খেতে খেতে আসলে মন চাচ্ছিল একটু ডিফারেন্ট কিছু ট্রাই করার জন্য। তো এইখানে আমরা একটা প্লাটার নিয়ে নিই, যে প্লাটারের মধ্যে ল্যাম্ব এবং চিকেনের একটা মিশরীয় প্লাটার ছিল। তো এটার প্রাইস, এই গাড়িটা আসলেই খুব লুকেটিভ ছিল। এটা একটা টুরিস্ট স্পট দিয়ে এই গাড়িটা ঘুরছিল, ভালোই লাগছিল। তো এই মান্ডি বিরিয়ানিটার প্রাইস ছিল হচ্ছে গিয়ে $38। আর এটার সাথে ট্যাক্স অ্যাড হয়েছিল $35, ওইটার সাথে ট্যাক্স অ্যাড হয়ে $38 ছিল। আর সাথে 2টা ড্রিঙ্কস নিয়ে নেই। তো এটা আমাদের রাতে অলমোস্ট প্রায় $42-43 মধ্যে আমাদের রাতে ডিনার কমপ্লিট হয়ে যায়। আর এটা হচ্ছে রাতের অটোয়া সাইন লেখাটা। এখান থেকে আমরা হচ্ছে এখন বাসার যাওয়ার জন্য আবার উবার কল করেছিলাম। তো উবার কল করেছিলাম, বাসায় চলে গিয়েছিলাম, কারণ পরের দিন সকালবেলা আর্লি মর্নিংয়ে আমাদের টরন্টো থেকে, অটোয়া থেকে টরন্টোর বাস ছিল। তো আমরা অলরেডি বাস স্ট্যান্ডে, আসলে এখানকার বাস স্টপ বলতে গেলে বাস স্ট্যান্ডের মতোই, এখানে আমরা এসে ওয়েট করি। তো র্যালি বাসে করে আমি আমার অটোয়া থেকে টরন্টো যাওয়ার টিকিটটা কাটি, যেটার প্রাইস পড়েছিল আমাদের 2 জনের $3500, অটোয়া থেকে টরন্টো। তো চিন্তা করেছিলাম যে আসলে কানাডা নিয়ে 4টা ব্লগে কমপ্লিট করব, বাট আসলে দেখলাম যে 4টা ব্লগে আমার টোটাল 22 দিনের কানাডা ব্লগটা আসলে শেষ হচ্ছে না। তো এখানে আজকে অটোয়া দিয়ে আরেকটা পর্ব করলাম, নেক্সটে আর লাস্ট পর্বটা যেটা করব সেটা হচ্ছে টরন্টো নিয়ে। টরন্টো আমার লাস্ট 5 ডে আমার টরন্টো কীরকম ছিল। তো আজকে আমাদের অটোয়া শহর থেকে আমরা চলে যাচ্ছি টরন্টোতে আমরা যাই হচ্ছে 18 তারিখে আমরা মের 18 তারিখে আমরা এখন টরন্টোতে ব্যাক করছি। টরন্টোতে আজকে সারাদিন আমরা ফ্রি ডে কাটাবো, আশপাশ দিয়ে ঘুরবো, লাঞ্চ করব। দেখতে দেখতে চলে আসলাম আমরা টরন্টো সিটিতে। তো যেটা বলছিলাম, তো সবাই যারাই আসলে এত দূরে এসে ভিডিও করে ব্লগ বানিয়েছি, শুধু হ্যাঁ, যারা বাংলাদেশ থেকে ঘুরতে আসবেন তারা যাতে কিছু ইনফরমেশন পান, কিভাবে কোন প্লেসগুলোতে ঘোরা যায়, কোন প্লেসগুলো টুরিস্ট স্পটগুলোতে দেখা যায়, এবং আপনাদের দেখানোর জন্য এত দূরে এসে ব্লগ করছি। তো আপনারা সবাই দোয়া করবেন। আর যারা আমাদের পেজটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট করব, অনুরোধ করব যে হ্যাঁ, আমাদের পেজটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আর আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমার ইউটিউব চ্যানেলে। আমি চেষ্টা করব আপনাদের অ্যান্সার দেওয়ার জন্য। এখানে এখন আমরা টরন্টোতে থাকবো হচ্ছে গিয়ে লাস্ট 5 ডেজ আমাদের টরন্টোর কানাডা ব্লগের, আর 5 দিন। তো ওইটা আমি নেক্সট পর্বে আমাদের দেখাবো কানাডার লাস্ট 5 ডেজ। তো আপনারা যারা এখনও আমাদের আগের ভিডিওগুলো দেখেননি কানাডা সিরিজের, তারা আগের ভিডিওগুলো দেখে আসবেন, আশা করি ভালো লাগবে। আর যদি ইনফরমেটিভ বা হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটাকে, আর শেয়ার করে দিবেন বেশি করে বন্ধুদের মাঝে। তো আজকে এখানেই আমি শেষ করছি আমার অটোয়া সিরিজ। তো
সবাই দোয়া করবেন আমাদের জন্য, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে আসসালামু আলাইকুম। থ্যাংকস ফর নাসিফ অ্যান্ড নুসরাত ব্লগ।